তীব্র তাপদাহে পড়ছে দেশ, হিট অ্যালার্ট বাড়ল আরও 3 দিন। কাল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ প্রাথমিক, উষ্ণতা বাড়াচ্ছে কাজঘেরা ভবন। ওয়ার্ক পারমিট জমা দেওয়ার পরও ইতালি যেতে ইচ্ছুক 20,000 বাংলাদেশিকে ভিসা দিতে গড়িবসি, অভিযোগ দূতাবাস ও বিএফএস এর বিরুদ্ধে। এবং চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ, কাল ভোর 6টা থেকে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘন্টার ধর্মঘট ডেকেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আমন্ত্রণ সংবাদ প্রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে রয়েছে আমি ফার্নাস জুই। এবারে বিস্তারিত। তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ জনজীবন। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি। রাজধানীতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। 4 দিন পর হতে পারে বৃষ্টি, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলমান হিট অ্যালার্ট বহাল থাকছে আরও 3 দিন। রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, তবে বন্ধ থাকবে প্রাথমিক। বিস্তারিত কায়েস রাহাতের রিপোর্টে। তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন, রোদের উত্তাপে ঘরে বাইরে স্বস্তি নেই কোথাও। পেটের দায়ে নিত্যজাতির পথে বের হতে হয়, সেসব মানুষের কষ্টটা যেন বাড়ছেই। তীব্র তাপদাহে পিপাসার্ত পথচারীর একটু স্বস্তি যেন সড়কের পাশের এই শরবত। কতটা স্বাস্থ্যকর সেই প্রশ্ন অবান্তর। কাম করতে যেতে পুরা ক্লান্ত, কাম করে কামের গাড়া ঘোরায় যায়, 10 মিনিট কাম করা লাগে আর 20 মিনিট থাকা লাগে। এখন ভালো মন্দ বুঝি না, খাইয়ে শরীরে তো ঠিক রাখতে হবে। রোদের তেজ থেকে বাঁচতে কৃষকের মাথাল এখন শহুরে পথে, ঘেমে নেই একাকার ক্লান্ত রিক্সা চালক। বর্তমান যে রোদ পড়ছে, এই রোডে খুব একটা ভালোভাবে গাড়ি চালাতে পারছে না। আগে যেভাবে ডিউটি করতাম সেভাবে গাড়ি চালাতে পারছে, 2 ঘন্টা 3 ঘন্টা চালালে অসুস্থ হয়ে আছি। রাজধানীর বিভিন্ন সড়কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এভাবেই ছেটানো হচ্ছে পানি। আবহাওয়ার এমন বিরূপ আচরণ থেকে বাঁচতে নগরবাসীকে বৃক্ষরোপণে জোর দেওয়ার আহ্বান উত্তরের মেয়রের। আমি অনুরোধ করব নগরবাসীকে যে আমরা যে গাছ লাগাচ্ছি, গত বছর আমি 80,000 গাছ লাগিয়েছি, এই বছর লাগাচ্ছি 1,20,000 গাছ। এই গাছগুলোকে লালন পালন করার জন্য আমি নগরবাসীকে অনুরোধ করব। আমাদের সিটি কর্পোরেশন দেখছে, তারপরে যার যার বাসার সামনে যদি গাছগুলো থাকে, এগুলো যদি আমরা নিজেরা যদি লালন পালন করি, তাহলে কিন্তু শহরটা কিন্তু বনায়ন হয়ে যায়। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকায় রাজধানী সহ সারা দেশে হিট অ্যালার্টের মেয়াদ বেড়েছে আরও 3 দিন। মে মাসের 2 তারিখে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমান যে তাপদাহ আছে, এটা মোটামুটি ধরেন আরও 3 দিন মোটামুটি তাপমাত্রা এরকমই থাকবে। তারপর থেকে আপনার গ্রাজুয়ালি একটু করে তাপমাত্রা কমতে থাকবে। আর তারপরে যেটা হবে যে আপনার 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব এবং উত্তর দক্ষিণ দিকে বৃষ্টি শুরু হবে। এটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে। মোটামুটি 3-4 তারিখে আশা করা যায় যে দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। সেক্ষেত্রে তাপমাত্রা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। রোববার খুলছে স্কুল কলেজ, তবে মন্ত্রণালয় বলছে শনিবার বন্ধ থাকবে প্রাথমিক স্কুল। প্রাথমিক ক্লাস চলবে সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত। আপাতত বন্ধ থাকবে অ্যাসেম্বলি, তবে প্রাক-প্রাথমিক শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। হিট স্ট্রোক থেকে বাঁচতে বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কায়েস রাহাত, দেশ টিভি, ঢাকা। কাজঘেরা বহুতল ভবন বাড়িয়ে দিচ্ছে নগরের তাপমাত্রা। গবেষণা বলছে শহরের তাপমাত্রা বাড়াতে ভয়ঙ্কর উপাদান হিসেবে কাজ করছে ভবনের কাচের দেয়াল। বিশেষজ্ঞরা বলছেন নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হওয়ায় বাংলাদেশে কাচের দেয়ালের প্রয়োজন নেই। এসব ভবনে এসির ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্য। সুলাইমান স্বপনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। তিলোত্তমা ঢাকায় এখন রীতিমতো প্রতিযোগিতা চলছে বহুতল ভবন তৈরির। গুলশান, বনানী, ধানমন্ডির অভিজাত পাড়া ছাড়িয়ে নগরের অন্য এলাকাতেও গড়ে উঠেছে এমন কাচঘেরা বহুতল ইমারত। ভবন নির্মাতা আবাসন কোম্পানিগুলো বলছে ক্রেতার রুচি অনুযায়ী কাচের দেয়ালের বাড়ির চাহিদা বাড়ছে। গ্লাসটা আমরা মেইনলি ব্যবহার করি আউটলুকিংয়ের জন্য, কারণ একটা বিল্ডিংয়ের আউটলুকিং যদি সুন্দর না হয়, ওই বিল্ডিং আমাদের সেল করতেও কষ্ট হয়। আবার অ্যাচিভিং ডেভেলপার আমাদের নামটা ওইভাবে ফ্লাশও হয় না। ঢাকায় রেকর্ড তাপমাত্রার কারণ খুঁজতে দেশ টিভির টিম এবার বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের সঙ্গে। রাজধানীর শান্তিনগরে এই কাচঘেরা ভবনের তাপমাত্রা পরিমাপে প্রমাণ মেলে নিচতলায় তাপমাত্রা 34 ডিগ্রি। তবে সামনের অংশে কাচের রিফ্লেকশনে তাপমাত্রা আরও কয়েক গুণ বেড়ে 40 ডিগ্রিতে পৌঁছেছে। গ্লাসমেট বিল্ডিং ছাড়া যে গ্রাউন্ড লেভেলে আলোর প্রখরতা একটু কম অনুভূত হচ্ছে। আমাদের মেশিনে যে রিডিং দেখাচ্ছে আলোর প্রখরতা কম, কিন্তু যখনই আমরা গ্লাসমেট বিল্ডিংয়ের অপোজিটে দাঁড়াচ্ছি তখন আলোর প্রখরতা একটু বেশি দেখা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাজধানীর বিভিন্ন এলাকায় এসব কাচঘেরা বাড়িগুলো ঢাকার তাপমাত্রাকে আরও উত্তপ্ত করে তুলেছে।
শীত প্রধান দেশে সূর্যের আলোর তাপ ধরে রাখতে ভবনে কাচের ব্যবহার করা হয়, তবে নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশে কাচের ব্যবহার খুব প্রয়োজন মনে করেন না জলবায়ু বিশেষজ্ঞরা। কাচের দেওয়ালগুলোর অ্যাঙ্গেলিক পজিশনের কারণে, তার কৌণিক অবস্থানের কারণে এই তাপটি উপরের দিকে না গিয়ে রিফ্লেক্ট করে এগুলো নিচের দিকে পরিচালন পদ্ধতিতে এগুলো অবস্থান করে। যদি স্বাভাবিক অবস্থায় এটি বিকিরণ করে উপরে চলে গেলে আমাদের জন্য সহজ হতো, কিন্তু পরিচালন এবং পরিবহন পদ্ধতিতে এই তাপমাত্রাগুলো আশেপাশে পরিবাহিত হয় এবং আশেপাশের এলাকাকে উত্তপ্ত করে দেয়। স্থপতি রফিক আজম বলেন, পশ্চিমা দেশগুলোর মতো কাচঘর তৈরির নিয়ম মানা হচ্ছে না এখানে। গ্লাস জিনিসটা তো আমাদের দেশের জন্য ব্যবহার করতে গেলে আমি বলবো না গ্লাস ব্যবহার করবেন না, এটা তো হয় না। আপনি তো বাইরে দেখতেও চান সুন্দর দৃশ্য, তো তাহলে আপনাকে গ্লাসটাকে শেডের মধ্যে আনতে হবে। শেডের মধ্যে অর্থাৎ গ্লাসের মাথায় সবসময় এমন একটা শেডিং হবে যে শেডিংটা আপনার শীতকালের আলোকে গ্লাসকে টাচ করতে দিবে এবং ভিতরটা উষ্ণ হবে। কিন্তু শীতকালের পরে অন্য সময় গরম সময়গুলোতে কোনোভাবেই গ্লাসে যেন আপনার রোদটা না পড়ে, ছায়া পড়ে। নগরের তাপমাত্রার এই রুদ্রমূর্তি নিয়ে দুই বিশেষজ্ঞই বলছেন, ভবনে কাচের যত্রতত্র ব্যবহার বন্ধ হওয়া উচিত। কাচঘরে এসির ব্যবহার বৃদ্ধির কারণে মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে বলে মনে করেন তারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। কাজঘেরা বহুতল ভবন বাড়িয়ে দিচ্ছে নগরের তাপমাত্রা। দর্শক, এ বিষয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ, সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন তিনি। নিয়াজ, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, বিশেষজ্ঞ দল কাজঘেরা ভবন নিয়ে অনুসন্ধানে কি কি তথ্য পেয়েছে? ধন্যবাদ আপনাকে। বিশেষজ্ঞ দল বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র যেটি আছে তাদের সাথে আমরা আসলে মাঠ লেভেলে কাজ করেছি। সেখানে আমরা যেটি দেখতে পেলাম যে এই কাজঘেরা যে ভবনগুলো আছে এগুলোর আসলে যে ক্লাসমেট যেগুলো মানে এর সামনে আপনার নিচে যে গ্রাউন্ড লেভেল থাকে সেখানে আসলে আপনার তাপমাত্রা যেটাই আপনার দেখা যায় প্রায় 34 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এটির সামনে আরও একটু সামনে গিয়ে যখন এটা রিফ্লেকশন আসে সেটির তাপমাত্রা আসলে কিন্তু প্রায় বেড়ে যায় প্রায় 3 থেকে 4 গুণ, প্রায় 40 ডিগ্রি আসলে সেন্টিগ্রেড তাপমাত্রা দেখা যায়। আমরা কিন্তু আসলে গবেষণা এটি আসলে দেখেছি তাদের সাথে থেকে, এবং তারা যে তাদের যে মেশিন আছে সেই মেশিনে তাপমাত্রা পরিমাপ করে আমাদেরকে এটা দেখিয়েছেন। আরেকটি বিষয় হলো আসলে আমাদের এই যে শীত প্রধান দেশে আসলে এই গ্লাস মেটটা খুব বেশি প্রচলন রয়েছে, কিন্তু গ্রিন হাউসের কারণে সেখানে প্রচণ্ড শীত পড়ে, সেই জায়গা থেকে আপনার গাছের জন্য তাপ ধরে রাখে। এবং আরেকটা বিষয় হলো আপনার তাপ যাতে বাইরে না বের হতে পারে, কারণ সূর্যের আলো যখন গ্লাসের উপরে পড়ে সেটা আসলে গ্লাস থেকে বের হতে পারে না, তখন আসলে আপনার এই তাপটা ধরে রাখার জন্য গ্লাসের ব্যবহারটা বেশি করে। কিন্তু আমাদের দেশ তো আসলে নাতিশীতোষ্ণ জলবায়ু, এখানে আসলে আমাদের তাপটা ধরে রাখার আসলে কোনো বিষয় নেই। আমাদের আসলে বাতাস আসবে আবার বের হবে, সূর্যের আলো আসবে আবার বের হবে। এবং যেটি সব থেকে একটা বিস্ময়কর যেটি বলেন, আসলে গাছের থেকে আসলে উপকারী আসলে কোনো জিনিস নেই, কারণ গাছ আপনার যে ছায়া দেয় সেটি আসলে প্রায় 30টা এসির সমান কাজ করে। এবং আপনার গাছ যখন ছায়া দেয় সে তার উপরে যে রোদের এফেক্টটা পড়ে সেটা আসলে আবার সেটা বিকিরণ করে আবার আকাশে চলে যায়, কিন্তু গ্লাসের ক্ষেত্রে আসলে ঘটনাটা অন্যরকম ঘটে। তারা বিশেষজ্ঞরা বলছেন যে আপনার যখন সূর্যের আলো যখন আপনার গ্লাসের উপরে রিফ্লেক্ট পড়ে তখন সেটি আসলে আপনার বিকিরণ পদ্ধতিতে আপনার এটি আসলে উপরে চলে যায় না, সেটি আপনার পরিচালন পদ্ধতিতে এটি গ্লাসের যে আপনার ভবনটি এর আশেপাশে আসলে এটি ছড়িয়ে পড়ে, এবং সেক্ষেত্রে আপনার এই তাপটা কিন্তু আসলে উষ্ণতা বাড়তেই থাকে। এবং আমরা যেটি দেখেছি আসলে ঢাকা শহরে কিন্তু আসলে তাপমাত্রা এই 1 মাস যাবৎ আপনার প্রচুর তাপমাত্রা বেড়েছে, এবং সেই জায়গা থেকে আসলে গ্লাস কিন্তু আর একটা ভূমিকা পালন করছে, যে তাপমাত্রা ছিল তার থেকে আরও 3-4 ডিগ্রি বাড়িয়ে দিচ্ছে আর কি। সেক্ষেত্রে যারা পথে চলাচল করে বা যারা আপনার এসি এক্ষেত্রে কিন্তু এসির ব্যবহারটাও কিন্তু আসলে প্রচুর বাড়ছে। নিয়াজ, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, প্রতিবেদন তৈরি করতে যে ভবন মালিকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, কি কারণে কাজঘেরা ভবন তৈরি করা হচ্ছে? শুধুই কি সৌন্দর্য বর্ধন নাকি অন্য কোনো কারণ আছে? ভালো একটা প্রশ্ন করছেন। সেটি হলো আমরা আপনার ডেভেলপার যেসব কোম্পানি রয়েছে তাদের কয়েকজনের সাথে কথা বলেছি এবং ভবন মালিকদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে আসলে সৌন্দর্য বর্ধনটা কি তারা আসলে মূলত দেখছেন বেশি, এবং যেহেতু আসলে আর্ট লুকিংটা খুব ভালো দেখায় এবং আমরা আসলে একটা অনুকরণ প্রিয় হয়ে যাচ্ছি। দেশের বাইরের যে ভবনগুলো আপনার কাজঘেরা বিশেষ করে বাণিজ্যিক ভবনগুলো সেটি দেখে আসলে আমরা কিন্তু আপনার এই বাংলাদেশে আমরা সেইগুলো ব্যবহার করছি বেশি, কিন্তু আমরা আসলে ভাবছি না এটা আসলে পরিবেশ সম্মত কিনা বা এটা আমাদের জন্য কি ক্ষতির কারণ হতে পারে, এরকম বিষয়গুলো আমরা ভাবছি না। আমরা শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের জন্যই কিন্তু আমরা আসলে এই কাচের ব্যাপারটা বেশি করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী রিয়াজ মোর্শেদ। দর্শক, এতক্ষণ স্টুডিওতে কথা হচ্ছিল সহকর্মী রিয়াজ মোর্শেদের সঙ্গে। ঈদের ছুটি ও তাপদাহের কারণে 1 সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল খুলছে সারা দেশের স্কুল কলেজ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এ বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানতে চাই।
ধন্যবাদ জুই। আসলে ঈদ উল ফিতরের ছুটির সাথে তীব্র দাবদাহের কারণে কিন্তু এক সপ্তাহ স্কুল কলেজ ছুটি বৃদ্ধি করা হয়, অর্থাৎ সেই বৃদ্ধি ছুটি কিন্তু আজকে শেষ হয়েছে এবং আগামীকাল থেকে স্কুল কলেজ খোলার কথা রয়েছে। তবে আমরা যেটা জানি এখন পর্যন্ত তীব্র দাবদাহ কিন্তু দেশে কমেনি। অর্থাৎ কুষ্টিয়ার যদি আমি গত 2 দিনের তাপমাত্রা আপনাকে বলি, যেমন গতকাল কুষ্টিয়ায় 41.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এবং আজকেও কিন্তু 40.8 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। অর্থাৎ এই যে তীব্র দাবদাহের মধ্যেই কিন্তু স্কুল কলেজ খুলতেছে এবং এতে কিন্তু অভিভাবকরা এক প্রকার উদ্বেগ প্রকাশ করছে। আমি একাধিক অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরা কিন্তু যেটি বলছে যে এই যে তীব্র দাবদাহ পড়ছে এর মধ্যে কিন্তু ঘরে বাইরে সব জায়গায় অস্বস্তি, এর মধ্যে বাচ্চারা যদি স্কুলে যায় এই যে গরমে এবং তার সাথে কিন্তু লোডশেডিং রয়েছে, এর ফলে কিন্তু অনেক বাচ্চাই অসুস্থ হয়ে পড়বে এবং শারীরিকভাবে নানা জটিলতার মধ্যে পড়তে পারে। তাই কিন্তু এক প্রকার অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করছে। এ বিষয়ে যারা স্কুলের শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু উদ্বিগ্ন, কারণ আপনি জানেন যে শুধু শহরের স্কুল বাদে গ্রামের যে স্কুলগুলো আছে অনেক জায়গায় ঠিক মতো ফ্যান নেই এবং পল্লী বিদ্যুতের সংকট রয়েছে, বিদ্যুৎ থাকে না, যার পরে কিন্তু তীব্র গরমের প্রভাব কিন্তু পড়বে তাদের উপরে। এর ফলে কিন্তু বাচ্চারা অসুস্থ হবে এবং তার কারণেই কিন্তু অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করছে। আর এদিকে কুষ্টিয়ায় কিন্তু এই যে গত 3 সপ্তাহ ধরে যে তীব্র দাবদাহ চলছে এর ফলে তীব্র থেকে তীব্রতার সংকটে পড়েছে সব শ্রেণীর মানুষ, শ্রমজীবী থেকে শুরু করে কৃষিকাজ থেকে শুরু করে যেমন পানির সংকট, সব ধরনের সংকটের মধ্যেই পড়েছে জনসাধারণ। আর এর মধ্যে এই যে আগামীকাল থেকে যে শুরু হচ্ছে স্কুল কলেজ, এর ফলে কিন্তু আরেক মাত্রা যে উদ্বেগ, সেই উদ্বেগ কিন্তু আর একটা বাড়িয়ে দিয়েছে অভিভাবকদের। আসলে এর ফলে কিন্তু যারা অভিভাবক রয়েছে তারা এক প্রকার আবেদনই করছেন, তারা বলছেন যে আসলে এই তীব্র গরম না কমা পর্যন্ত যেন স্কুল কলেজ বন্ধ রাখা হয় বা অন্য পদ্ধতিতে পাঠদান করানোর দাবি জানাচ্ছে তারা বলছে অনলাইন পদ্ধতি বা স্কুল যদি প্রতিদিন না হয়ে যদি সকাল থেকে মর্নিং শিফট চালু করা হয় এবং এই মর্নিং শিফট চালু করে যদি রৌদ্র ওঠার আগেই স্কুল খোলা হয়, বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু সুবিধা হয়। আসলে সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে ঈদ উল ফিতরের ছুটির সাথে যে এক সপ্তাহ ছুটি বৃদ্ধি করা হয়েছিল তীব্র দাবদাহের কারণে, সেই দাবদাহ কিন্তু না কাটতেই আবার স্কুল কলেজ খোলার ফলে কিন্তু যে অভিভাবকদের যে উদ্বেগ ছিল সেই উদ্বেগটা কিন্তু আগামীকাল থেকে আরেক ধাপ বাড়তে চলেছে। তাই সাধারণ যারা অভিভাবক রয়েছে তারা কিন্তু দাবি করছেন যে স্কুলের এই ছুটি যেন আরো বৃদ্ধি করা হয় এবং যদি তা না হয় তাহলে বিকল্প পদ্ধতিতে পাঠদানের দাবি জানাচ্ছেন তারা। এই ছিল কুষ্টিয়া থেকে তীব্র দাবদাহের মধ্যে স্কুল খোলা নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জয়, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তাপদাহ নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুর রহমান। শাহিন, তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সাভারের পরিস্থিতি জেনে নিতে চাই আপনার কাছ থেকে, জনজীবনে কতটা প্রভাব ফেলেছে? জুই, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে আছি আসলে শিল্পাঞ্চলের জিরানি এলাকায়। আপনি জানেন যে সকাল থেকে কিন্তু এই সাভার শিল্পাঞ্চলে কিন্তু তাপদাহর পরিমাণ অনেকটা বেড়ে গেছে এবং গরম এবং মানুষ কিন্তু অতিষ্ঠ। শুধু গরম না, গরমের কারণে কিন্তু এই এলাকায় কিন্তু লোডশেডিংয়ের পরিমাণও বেড়ে গেছে, যার ফলে আমরা দেখতে পাই যে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় বিভিন্ন লোকজন বিভিন্ন স্থানে আমরা দেখতে পাই যে তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্পটে অনেকেই শরবত পানি বিতরণ করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে এই সাভারের বিভিন্ন জায়গায় আমরা দেখতে যে আজকেও কিন্তু 38 ডিগ্রি সেলসিয়াস পানি 38 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা চলছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং সেই সাথে আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবী পক্ষ থেকে আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন শ্রমজীবী মানুষ এবং দিনমজুরদেরকে কোমল পানি এবং শরবত বিলি করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। এবং বিভিন্ন স্পটে থেকেও আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই গরমের মধ্যে পানি বিতরণ করছে। এবং আমরা দেখতে পাই যে এই শিল্প অঞ্চলের যারা সকাল থেকেই যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু রাতে ঘুমাতে পারে না বিদ্যুতের জন্য এবং সকালেই কিন্তু তাদের অনেকের সমস্যার সৃষ্টি হয়, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। আমরা যদি আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করি, আমরা এখানে একজনকে পেয়েছি আসন্ন যে উপজেলা পরিষদ নির্বাচনের যে চেয়ারম্যান পদপ্রার্থী মুফতি মেহেদি হাসান বুলবুলকে পেয়েছি এখানে। আসলে আমি তো সকালেও দেখেছি বিভিন্ন স্পটে পানি বিতরণ করছেন এবং রাতের বেলায় কেন আপনি পানি বিতরণ করছেন আপনি যদি একটু জানান। ধন্যবাদ দেশ টিভিকে। আসলে মানুষ অত্যন্ত গরমের কারণে মানুষ একেবারে তাদের অত্যন্ত কষ্ট হয়ে যাচ্ছে, তারা দিনের বেলায় তাপের কারণে চলতে পারে না, এজন্য দিনে তাদেরকে সামান্য আমার তরফ থেকে পানি দিয়ে সহযোগিতা করতেছি, কারণ মানুষ
দেখতেই পাচ্ছেন যে 38-40 তাপমাত্রা, মানুষ বেরোতে পারতেছে না। এটা মানবিক দিক বিবেচনা করে আমার সাধ্যমতো যেখানে যেখানে পারছি আমি আমার স্বেচ্ছাসেবী লোকজন সহ পানিগুলো দিয়ে যাচ্ছি, কারণ তাতে করে হলেও কিছুটা অন্তত মানবিক একটা সেবা যদি করতে পারি, হ্যাঁ, এই উদ্দেশ্যে। এর জন্য কোনো ওই বিজ্ঞাপন ছবি বা ছবি উঠানোর কিছু নাই আমি মনে করি। হ্যাঁ, তো ধন্যবাদ। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে অংশ নিয়েছি, দোয়া করবেন উপজেলা পরিষদের চেয়ারম্যানে। আচ্ছা, যেমনটি জানিয়েছিলেন যে একজন উপজেলা যে চেয়ারম্যান ক্যান্ডিডেট, উনি কিন্তু সকাল থেকে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এই যে গরম যে মানুষ অতিষ্ঠ, এই মানুষদেরকে তারা কিন্তু পানি, কোমল পানি দিয়ে তাদেরকে সহযোগিতা করতেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং শিল্পা অঞ্চলের আসলে দিনমজুর মানুষের কিন্তু অনেকের অনেক কষ্ট হচ্ছে এবং শিশুদেরও কষ্ট হচ্ছে। আমরা বিভিন্ন মেডিকেলে ঘুরেছি, দেখেছি, এবং যারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেকে কিন্তু মেডিকেলে ভর্তি আছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়া একটি শিল্প অধ্যুষিত এলাকা, এই এলাকায় প্রতিনিয়তই কিন্তু শ্রমজীবী মানুষ বসবাস করে, যার ফলে বিভিন্ন এলাকায় এমনিই কিন্তু বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু মানুষের চাপ থাকে এবং আপনি জানেন যে যানজটে নাকাল থাকে এই সাভার আশুলিয়া। আর এর সাথে যুক্ত হয়েছে তাপদাহ, তার সাথে যুক্ত হয়েছে লোডশেডিং। সব মিলিয়ে মানুষ কিন্তু অতিষ্ঠ এবং জীবনযাপন করছে এই সাভার আশুলিয়ার মানুষ। এই ছিল এই যে আশুলিয়ার জিরানি বাজার থেকে জুই। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিনুর রহমান। দূতাবাস কর্মকর্তাদের গাফিলতিতে পথে বসেছেন ইতালি যেতে ইচ্ছুক প্রায় 20,000 বাংলাদেশি। 10 থেকে 15 লাখ টাকা খরচ করে নিজ উদ্যোগে ওয়ার্ক পারমিট এনে জমা দেওয়ার পর ভিসা তো দূরের কথা, 10 মাস ধরে পাসপোর্টই ফেরত পাচ্ছেন না তারা। এসব অভিযোগের বিষয়ে মুখে কুলু পেটেছে ঢাকার বিএফএস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন, দায়ীদের শাস্তির আওতায় আনা না গেলে হুমকিতে পড়তে পারে সরকারের শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। আমরা কতদিন সহ্য করব? আমরা আমাদের অবস্থা খুব খারাপ, নাজেহাল অবস্থা। আমরা সবাই ঋণ টিন করে টাকা দিছি, কিস্তি তুলে টাকা দিছি। বরিশালের মোহাম্মদ অপু উন্নত জীবনের আশায় 15 লাখ টাকার বিনিময়ে নিজ আত্মীয়ের মাধ্যমে ইতালি থেকে ওয়ার্ক পারমিট সংগ্রহ করেন 10 মাস আগে। এর পরের গল্প কেবলই হয়রানির। ভিসা পেতে ইতালি দূতাবাসের মনোনীত ভিসা প্রসেসিং সেন্টার বিএফএস এ আবেদন জমা দিয়েছেন অপুর মতো প্রায় 20,000 অভিবাসন প্রত্যাশী। নিয়ম অনুযায়ী 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা। 10 মাসের বেশি সময় পার হলেও ভিসা তো দূরের কথা, এখন পর্যন্ত পাসপোর্টই ফেরত পাননি তারা। যখন রুলেস্তা উঠছে তখন আমরা পেমেন্ট করছি, এখন রুলেস্তা উঠছে আমরা ওখানে যদি আমরা বাইরে যোগাযোগ করি বলে যে আসলে এটা তো আমাদের সমস্যা না, এটা বাংলাদেশ থেকে দিতেছে না। বিএফএস গ্লোবাল থার্ড পার্টি এরা যেটা করতেছে যে আমার পাসপোর্টও দিতেছে না আর ভিসার তো খবরই নাই। এখন এটা এই জায়গায় বিশাল চক্র জড়িত এর সাথে। পাসপোর্ট ওনারা পাচ্ছে না, প্রায় 9 মাস হয়ে গেছে। তো উনি অন্য কোথাও অন্য কোনো কাজে কোনো মাইগ্রেট করতে পারতেছে না পাসপোর্টের জন্য। সৌদি থেকে একবারে ক্লোজ করে আসার পরে তো আমি 20 সেপ্টেম্বর জমা দিছি, তো এখন পর্যন্ত কোনো আপডেট নাই। তো আমি তো হতাশ। হয়রানি থেকে মুক্তি পেতে ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা, তবে মেলেনি আশ্বাস, হয়নি সুরাহা। কেন ভিসা প্রক্রিয়ার এই জটিলতা, এ নিয়ে কথা বলতে রাজি হয়নি বিএফএস এর কোনো কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেদনকারীদের ধৈর্য ধরে অপেক্ষা করার আহ্বান জানিয়ে দায় সেরেছেন বিএফএস গ্লোবাল। 2 মাস আগে স্মারকলিপি দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ভুক্তভোগীদের, এমন অভিযোগে মুখে কুলুপ এঁটেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। বিশ্লেষকরা বলছেন, অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে এমন আচরণের সুষ্ঠু তদন্ত না হলে সরকারি শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগ কখনোই সফল হবে না। তো সময় ধরে যদি তারা ভিসা না পেয়ে থাকেন, তাহলে একদিকে হচ্ছে যারা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের একটা অর্থনৈতিক এখানে ইনভলভমেন্ট আছে, সেখানে যেমন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেকেন্ডলি যেটা হচ্ছে যে দেশ এই যে একটা রেমিটেন্সের যে আমাদের এখন সবচেয়ে বেশি প্রয়োজন অর্থনীতিতে, আমরা সেদিক থেকে বঞ্চিত হচ্ছি। রসিদটা তারা দিচ্ছেন, সেখানে উল্লেখ করা রয়েছে যে 90 দিনের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তো সেটা যখন হচ্ছে না, তাহলে এর দায়িত্ব তো বর্তায় বোথ ভিএফএস এর উপরেও
এবং এমবেসির উপরে। ইতালি বিশেষ উদ্যোগ নিতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেখতে পারে যে যার একটা বৈধ কাজের চাহিদা সেখানে রয়েছে, যার সমস্ত কমপ্লিট, তারা যেন যেতে পারে। প্রকৃত কারণ খুঁজে বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা। এমন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে যারা ভিসা দেওয়ার জন্য, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য টাকা নিচ্ছে, লেনদেন করছে, সেই বিষয়টা নিশ্চিত করা উচিত। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই বিষয়ে খোঁজ খবর রেখেছেন সহকর্মী আজিজুর রহমান কিরণ। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। কিরণ, স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতেই জানতে চাই, ভুক্তভোগী ভিসা প্রার্থীদের মূল অভিযোগ কি? ভিসা প্রার্থীদের মূল অভিযোগটা হচ্ছে তারা যে ওয়ার্ক পারমিট বা তারা যেটাকে নুলস্তা বলে, এই নুলস্তা তারা সংগ্রহ করে কিন্তু ইটালিয়ান কোনো প্রবাসীর কাছ থেকে, অর্থাৎ তাদের আত্মীয় পরিজন তাদের কাছ থেকে। সেটা সংগ্রহ করার পর এটা সংগ্রহ করতে গিয়ে তাদের কিন্তু মোটা দাগের টাকা দিতে হয়। অর্থাৎ এখানে দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে কৃষি ওয়ার্ক পারমিট, আর একটা হচ্ছে সাধারণ কর্মী ওয়ার্ক পারমিট। এই 15 থেকে 18 লাখ 20 লাখ এরকম টাকা লাগে এই ওয়ার্ক পারমিটটি সংগ্রহ করতে। সেটি তারা সংগ্রহ করে, এটি কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে নয়, তারা স্ব উদ্যোগেই নিজেরাই কাগজপত্রগুলো জমা দেয় ভিএসএফের কাছে। ভিএফএস হচ্ছে এখানে একটা ভিএফএস গ্লোবাল, তারা একটা থার্ড পার্টি, তারা হচ্ছে ভিসা প্রসেসিংয়ের একটা ফি নেয়। সেই 16,000, নর্মাল আপনি যদি চান তাহলে 16,000 টাকা ফি নেয়, আর যদি আপনি ভিআইপি চান সেক্ষেত্রে 19,000 টাকার বেশি একটা ফি নেয়। সেই ফি নিয়ে তারা কিন্তু একটা রিসিট সরবরাহ করে, যেখানে বলা হয় যে 90 দিনের মধ্যে এই প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। অর্থাৎ সে ভিসা পেলেও তাকে 90 দিনের মধ্যে জানানো হতে পারে, অথবা ভিসা রিফিউজ হলেও 90 দিনের মধ্যে জানানো হবে। ভিএফএস এই কাজটা করে, এটা হচ্ছে তারা দূতাবাসে, ইতালির দূতাবাস যে আছে সেই দূতাবাসে কিন্তু এই কাগজগুলো জমা দেয়। দূতাবাস সেখান থেকে ভিসাটা ফাইনালি প্রক্রিয়াজাত করে, অর্থাৎ তারা কাউকে ভিসা দিবে কি দিবে না এটার এখতিয়ার কিন্তু একান্তই তাদের। এখন এখানে আমরা গিয়ে যে সমস্যাটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তারা কিন্তু দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, অ্যাম্বাসির সামনে তারা মানববন্ধন করেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা বিবৃতি দিয়েছে, এবং ভিএফএস এর নিচে কিন্তু তারা অবস্থান করে প্রায় যে শেষ আশায় যে আমার পাসপোর্টটা আমি পেলাম কিনা, ভিসা পেলাম কিনা। ভিসা না পেলে আমি যদি পাসপোর্টটাও পাই তাহলেও কিন্তু সে হয়তো অন্য কোথাও আবেদন করতে পারে। এখানে আমরা গিয়ে আরেকটা জটিলতা দেখেছি যে অনেকেরই কিন্তু একটা ভিসা আছে, অর্থাৎ মনে করেন আপনি মধ্যপ্রাচ্য থেকে এসেছেন, আপনি একটা ভিসা আছে, আপনার 6 মাসের মেয়াদ আছে ভিসার, আপনি চিন্তা করলেন যে আমি ইটালিতে যাব 15 লাখ টাকা খরচ করে বেটার লাইফের আশায়, সে কিন্তু ওই ভিসা সহই এখানে জমা দিয়েছে। পক্ষান্তরে সে পেল কি 10 মাসের মধ্যে বা 9 মাসের মধ্যে, কারো 18 মাস আছে, কারো 20 মাস আছে, সে কোনো সুরাহার তো কোনো জবাব পেলই না, এবং তার পাসপোর্টটাও কিন্তু তাদের কাছে আটকা। এর ফলে হচ্ছে কি যে অভিবাসন প্রত্যাশী এই ভিসা আবেদন করেছিল, ভিসা প্রত্যাশা করেছিল, সে কিন্তু 2টা ভিসাই হারালো। অর্থাৎ সে এখানেও ভিসা পেল না, এবং সে আগে যে কাজে ছিল সেই কাজও কিন্তু সে হারিয়েছে। এই ধরনের একটা বড় ক্রাইসিস আমরা দেখতে পেয়েছি, এবং তারা অভিযোগ করেছে। এখানে মজার ব্যাপার হচ্ছে ভিএফএস এর পক্ষ থেকে বা ইতালিয়ান দূতাবাসের পক্ষ থেকে যে তাদের আশ্বস্ত করা হবে, এই বিষয়ে কিন্তু তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে না যে আপনারা পাবেন। বা আমরা যেটা দিয়েছি দায়সারাভাবে ভিএফএস এর পক্ষ থেকে তাদের ওয়েবসাইটে একটা 22 এপ্রিল একটা ঘোষণা দেওয়া হয়, যেখানে বলা হয় যে 2 মে থেকে ভিসার যে যারা আছে এরা অপেক্ষা করবে, এবং এদেরকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে যাতে তারা ভিসা পাবে কি পাবে না এটা হচ্ছে তারা প্রক্রিয়ার মাধ্যমে জানাবে। কিন্তু আগের এই যে 10 মাস 8 মাস বা 1 বছর 2 বছর আগের যে প্রক্রিয়া, তারা কিভাবে আসবে সেটা জানে না। এখানে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আপনি এই 10 মাস 8 মাসের পর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যে ভিসা প্রক্রিয়া জমা দিলেন, তারা কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাচ্ছে, অর্থাৎ ভিসা পেলো কি পেলো না, পাসপোর্ট পেয়ে যাচ্ছে। কিন্তু আগের যেই লটটা আছে এরা কিন্তু একেবারেই অন্ধকারে, যে আপনি ভিসা পাবেন কি পাবেন না। আমি এমন কয়েকজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে যে এখানে জমা দিয়ে কিস্তির টাকা দিয়ে বিভিন্নভাবে ধার দেনা করে সে এখানে টাকাটা জমা দিয়েছে। জমা দেওয়ার ফলে সে যে এখন অন্য কোনো কাজ করবে সেটাও করতে পারতেছে না। কেউ বাইক চালাচ্ছে, কেউ গাড়ি চালাচ্ছে, কেউ খুব মানবেতর জীবনযাপন করছে। এবং আপনার প্রতিবেদনে যেমনটি দেখছিলাম কিরণ, যে বৈধ উপায়ে ওয়ার্ক পারমিট এনে তারপরে তারা জমা দিয়েছে, তারপরে 10 মাস কিংবা তারও বেশি সময় ধরে তাদের পাসপোর্ট আটকে আছে। এখানে কাদের গাফিলতি দেখছেন বা মূল দায় কার? এখানে একটা দায় হচ্ছে ভিএফএস এর, অর্থাৎ ভিএফএস যে রিসিটটা দিয়েছে তাদেরকে 90 দিনের মধ্যে তাদেরকে জানানো হবে। এখানে একটা বড় বিষয় হচ্ছে তাদের, যে তারা জানাবে যে আমরা এই প্রক্রিয়ায় ভিসাটা পেলাম কি, দিতে পারলাম কি দিতে পারলাম না। এবং দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে বড় দায় কিন্তু দূতাবাসের, কারণ দূতাবাসী ভিসাটা ইস্যু করবে। দূতাবাস থেকে আনুষ্ঠানিকভাবে না অনানুষ্ঠানিকভাবে বলা হচ্ছে যে 20,000-এর বেশি ওয়ার্ক পারমিট ভুয়া, অর্থাৎ বৈধ না। এখন ওয়ার্ক পারমিট তো সে কিনেছে,
সে কারো কাছ থেকে আত্মীয় পরিজনের কাছ থেকে কিনেছে। মজার ব্যাপার হলো এখানে আত্মীয় স্বজন পরিজনদের কাছ থেকে কেনার কারণে সে যে তাকে ধরবে যে তুমি আমার টাকাটা নিয়েছো, 15 লাখ টাকা নিয়েছো, আমাকে টাকাটা ফেরত দাও, কিন্তু সে তো কোনো রেজাল্ট পাচ্ছে না এখান থেকে বাংলাদেশ থেকে যে সে ভিসাটা পেলো কি পেলো না, রিফিউজ হল। ওরা বলছে তুমি তো আমার ভিসা তো ঠিক আছে, আমি তোমাকে যে ওয়ার্ক পারমিট দিয়েছি ওয়ার্ক পারমিট তো ঠিক আছে, ওয়ার্ক পারমিট যদি তোমাকে ডিনাই করতো তাহলে আমি তোমাকে টাকা ফেরত দিতাম। সে কিন্তু দুই দিকেই ক্ষতির সম্মুখীন। এখন এই দায়ভারটা হচ্ছে যেহেতু মিশনগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দায়বদ্ধ, পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রোঅ্যাক্টিভভাবে হয়ে এখানে কাজ করতে হবে। কিন্তু কিরণ সেখানেও প্রশ্ন আসে যে 20,000 ভুক্তভোগী বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবগত রয়েছে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। এখানে যেহেতু তারা ভুক্তভোগীরা নিজেরাই গিয়ে চিঠি দিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ অনুবিভাগের ডিজির কাছে বরাবর চিঠি দিয়েছেন। তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তিনি যোগাযোগে সম্মত হননি। তো এখানে হচ্ছে তারা কিন্তু জানে বিষয়টা, এটা নিয়ে কাজ চলছে হয়তো বা ভেতরে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ফলাফল দৃশ্যমান হয়নি। এখানে মূল চ্যালেঞ্জ হচ্ছে এখন পররাষ্ট্র মন্ত্রণালয় ইতালি দূতাবাসকে তারা বলতে হবে, কারণ সরকার কিন্তু একটা উন্মুক্ত শ্রমবাজারের দিকে যাচ্ছে, অর্থাৎ স্কিল শ্রমিক যে সেটি রপ্তানি করার ব্যাপারে সরকার আগ্রহ দেখাচ্ছে, বাজার সম্প্রসারণের কথা বলছে। সেই ক্ষেত্রে এই ধরনের ছোট ছোট প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটাই বাধাগ্রস্ত হবে। যেখানে মধ্যপ্রাচ্যে আপনাকে যদি একটা হিসাব বলি, গেল 2022 সালে আমরা প্রায় 21 বিলিয়ন ডলার আমরা কিন্তু রেমিটেন্স পেয়েছি, কিন্তু 23 অর্থ বছরে তার চেয়ে 6 লাখ বেশি শ্রমিক গিয়েছে, আমরা মাত্র 2.87% বেশি রেমিটেন্স পেয়েছি। অর্থাৎ খুবই নগণ্য সংখ্যক। আমরা দক্ষ কর্মী পাঠাতে পারছি না বলেই আমরা কিন্তু মধ্যপ্রাচ্যের বাজারে যে শ্রমবাজার, সেই শ্রমবাজার সংকুচিত হয়ে আসতেছে। এখন এই শ্রমবাজারকে সম্প্রসারণ করতে কিন্তু সরকার উদ্যোগ নিচ্ছে। আপনি জানেন যে ইউরোপের 4টা দেশও শ্রমিক নেওয়ার কথা বলতেছে, সেখানে ইতালিও আছে। তো দক্ষ শ্রমিক নেওয়ার ব্যাপারে যেই পদক্ষেপগুলো সরকার নিচ্ছে, সেই পদক্ষেপগুলোর মধ্যে কিন্তু এগুলো একটি বড় বাধা। এটি যদি নিরসন না করা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি প্রোঅ্যাক্টিভ না হয়ে এই কাজগুলো না করে, তাহলে কিন্তু এই ছোট ছোট সমস্যাগুলোর কারণে ইউরোপের বড় বাজার আমরা হারাতে পারি। আমাদের এখনও সম্ভাবনা আছে, ইউরোপের অনেক বাজারে বাংলাদেশের শ্রমিকদের চাহিদা আছে এবং সরকার এবং মিশনগুলো সেভাবে কাজ করছে। এখন উচিত হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে অ্যাক্টিভ হয়ে এই ছোট ছোট সমস্যাগুলো তৈরি করা, এবং যারা ভিসা পাবে না তারা কিন্তু একটা অধিকার যে আমি ভিসা পেলাম না, আমাকে পাসপোর্টটা ফেরত দিয়ে দেন। 90 দিনের কথা বলে আপনি হয়তো বা 6 মাস, 1 বছর, 1.5 বছর তার পাসপোর্টটা আটকে রাখতে পারেন না, কোনো এম্বাসি পারেন না। এর জন্য তাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। এবং বিশ্লেষকরা কিন্তু তাই বলছেন যে জবাবদিহিতা নেই বলেই জবাবদিহিতা কেন নিশ্চিত হচ্ছে না। জবাবদিহিতার কারণ হচ্ছে এখানে আসলে সদ্য একটা নির্বাচন শেষ হয়েছে, সবকিছু মিলে কাঠামোগত কিছু ত্রুটি এখনো আছে, এবং হচ্ছে আপনার যারা এই ভিসার সঙ্গে ভিএসএফ এর বিরুদ্ধে বিশেষ করে ভুক্তভোগীদের কিন্তু বিশাল অভিযোগ যে আপনি নির্দিষ্ট টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট আগে পান, নির্দিষ্ট টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট পরে না দিলে হয়তো বা পরে পাচ্ছেন, এই ধরনের একটা চক্রের অভিযোগ আছে। এবং বিশ্লেষকরা বলছে এই ধরনের চক্রের কথা তারাও শুনেছেন এবং এসব বিষয়ে খতিয়ে দেখা দরকার। এই সবগুলো বিষয় যদি খতিয়ে দেখা সম্ভব হয় পুরো প্রক্রিয়া, তাহলে হচ্ছে আপনার প্রক্রিয়াটা কিন্তু স্বচ্ছতা আসবে, এবং প্রক্রিয়ার স্বচ্ছতা আসলেই এই যে এত আমরা জানি সংখ্যাটা যদি 20,000ও বলেন তাহলে কিন্তু অনেক, সেই সংখ্যাটা যদি ধীরে ধীরে কমিয়ে আনা সম্ভব হয় এবং যারা পূর্ববর্তী ভিসা পায়নি বা তাদের ব্যাপারটা শুরু হয়নি তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যদি আগে দিয়ে সমাধান করা যায় যে হ্যাঁ তুমি ভিসা পাও নাই, তাহলে তোমাকে আমি পাসপোর্টটা দিয়ে দিচ্ছি। পাসপোর্টটা পাওয়ার ফলে তার কি হবে, সে যে তার আত্মীয় পরিজন বা পরিচিতর কাছ থেকে যে ওয়ার্ক পারমিটটা কিনেছে তার কাছে কিন্তু লায়াবল করতে পারে, যে আমি ভিসা পাইনি ডিউ টু তোমার ওয়ার্ক পারমিট। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্যার সমাধানে উদ্যোগী হবে এমন প্রত্যাশা আমরা রাখতে পারি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী আজিজুর রহমান কিরণ। দর্শক, এতক্ষণ স্টুডিওতে কথা হচ্ছিল সহকর্মী আজিজুর রহমান কিরণের সঙ্গে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাড়ি পোড়ানোর প্রতিবাদে 48 ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রামের গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। কাল সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘণ্টা এই ধর্মঘট ডাকা হয়েছে। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের বিআরটিসি মার্কেটে সংগঠনটির কার্যালয়ে সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ ও মালিক শ্রমিকদের জানমাল নিরাপত্তার দাবিতে এক জরুরি সভায় এই ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক ও হাটহাজারী পৌরসভার প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু জানান, গাড়ি পোড়ানো ও সড়কে নৈরাজ্যের প্রতিবাদ সহ 4 দফা দাবি আদায়ে কাল সকাল 6টা থেকে 48 ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। দর্শক, ধর্মঘটের আরো খবরাখবর জানাতে এ মুহূর্তে
বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাসিম। নাজিম, ধর্মঘটের বিষয়ে কি বলছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ? আপনি যেমনটা বলছেন, আসলে যে তাদের যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবির কারণে আসলে মূলত তারা ধর্মঘট ডেকেছেন। তাদের যে 4 দফা দাবির মধ্যে প্রধান যে ধর্মঘট দাবি ছিল, সেই দাবিটির মধ্যে একটি হচ্ছে যে চুয়েটে 2টি পরিবহন মালিকের যে 4টি বাসের মধ্যে 3টি বাস আগুন দেওয়া হয়েছিল এবং একটি বাস ভাঙচুর করা হয়েছিল। সেগুলো তারা পরিবহন শ্রমিক নেতারা বলছেন যে তারা ক্ষতিপূরণ দিয়েছেন এবং তারা এখন এইগুলো দায় দিতে চাচ্ছেন না। তারা বলছেন যে আমরা যেই সড়কে যে ছাত্র নিহত হয়েছে, তারপরেও তারা এই ছাত্র নিহতের ব্যাপারে ক্ষতিপূরণ দিয়েছেন। তাদের ক্ষতি হয়েছে, তাদের 3টি বাসে আগুন দেওয়া হয়েছে, একটি বাস ভাঙচুর করা হয়েছে। তারপরেও ছাত্ররা একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করছেন বলে পরিবহন শ্রমিক নেতাদের অভিযোগ। তারা বলছেন যে তাদের 4টি দাবির মধ্যে এটি একটি দাবি, আর বাকি দাবিগুলো হচ্ছে যে তাদের পরিবহন নেতাদেরকে হয়রানি করা, বিভিন্ন জায়গায় মামলা দেওয়া এবং পুলিশ কর্তৃক বাসের হেল্পার চালকদেরকে হয়রানি করা, এসব মিলিয়ে 4টি দাবিতে তারা আগামীকাল সকাল 6টা থেকে 48 ঘন্টা পরিবহন ধর্মঘট দেখেছেন। এই পরিবহন ধর্মঘট বৃহত্তর চট্টগ্রামে 5টি জেলায় চলবে, বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এসব রুটে তাদের পরিবহন ধর্মঘট চলবে বলে পরিবহন নেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যতটুকু খবর পেয়েছি, চুয়েট ক্যাম্পাস এখন শান্ত এবং যে কাপ্তায় মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে আসলে যান চলাচল স্বাভাবিক, কোন ধরনের অসুবিধা হচ্ছে না। এদিকে এই পরিবহন নেতাদের ধর্মঘটের বিষয়ে আগামীকাল দুপুর 2:30টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি সভা আহ্বান করা হয়েছে পরিবহন ধর্মঘট নেতাদের নিয়ে। আজ বিকেলে যেটি আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি যে আগামীকাল দুপুর 2:30টায় সেই সভা ডাকা হয়েছে। তবে পরিবহন নেতারা বলছেন তারা এখনো হয়রানির শিকার হচ্ছেন, কারণ চুয়েটের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় তারা খুব ক্ষতিগ্রস্ত, কারণ তাদের 3টি বাসে আগুন দেওয়া হয়েছে, একটি বাস ভাঙচুর করা হয়েছে। তারপরেও আসলে শিক্ষার্থীরা যে অরাজকতা করছেন সেটির বিরুদ্ধে আসলে তারা এই ধর্মঘট ডেকেছেন। তবে এই বিষয়ে চুয়েট কর্তৃপক্ষ বা ছাত্ররা কোনো কিছু বলেনি। তবে তারা বিকেলে একটি মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে তারা তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো তারা বারবার বলছেন, যেমন তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা তাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার জন্য বারবার বলছেন। আগামীকাল সকাল 6টা থেকে শুরু হওয়া সেই পরিবহন ধর্মঘট রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার রুটে আসলে সকল ধরনের গণপরিবহন চলবে না বলে পরিবহন শ্রমিক নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, চট্টগ্রাম থেকে ধর্মঘটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী AKM নাসিম। নারায়ণগঞ্জের আলোচিত 7 মার্ডারের 10 বছর পূর্তি আজ। নির্মমে হত্যাকাণ্ডের 33 মাস পর জেলা জজ আদালতের রায় ঘোষণা এবং 19 মাসে হাইকোর্টে রায় হলেও আপিল বিভাগে 6.5 বছরেও হয়নি নিষ্পত্তি। এতে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ, হতাশা, ভয় ও অনিশ্চয়তা বিরাজ করছে। অবিলম্বে রায় কার্যকর করার দাবি নিহতদের পরিবার ও মানবাধিকার কর্মীদের। এদিকে নিহতদের মৃত্যুর 10 বছর উপলক্ষে দোয়ার আয়োজন করেছে স্বজনরা। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী বিল্লাল হুসাইনের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে ঢাকা নারায়ণগঞ্জ লিং রোডে লামাপাড়া এলাকা থেকে অপহরণ করা হয় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। অপহরণের 3 দিন পর শীতলক্ষ্যা নদীর বন্দরের শান্তিরচর থেকে নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম লিটন, আইনজীবী চন্দন সরকার, গাড়ি চালক জাহাঙ্গীর ও ইব্রাহিমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ফতুল্লা থানায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ও নিহত আইনজীবী চন্দন সরকারের জামাতা বিজয় বাদী হয়ে পৃথক 2টি মামলা করেন। পরে আদালত আসামিদের স্বীকারোক্তি, জবানবন্দি ও সাক্ষ্য গ্রহণ শেষে 33 মাস পর 2017 সালে রায় দেন। রায়ে নারায়ণগঞ্জে 7 খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও শহর অ্যাপ 11 চাকরিচ্যুত 3 কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক, মেজর আরিফ ও লেফটেন্যান্ট কমান্ডার রানা সহ 26 জনকে মৃত্যুদণ্ড এবং অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজার রায় দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে দীর্ঘ শুনানি শেষে 2018 সালে হাইকোর্ট 15 জনের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখেন, কিন্তু আপিল বিভাগে 6.5 বছরেও এর নিষ্পত্তি হয়নি। অনিশ্চয়তায় থাকা নিহতের স্বজনরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রভাবশালী আসামিদের রায় কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান। মাননীয় প্রধানমন্ত্রীর উপর দাবি আর
উনি যাতে আমাদের এই বিচারটা খুব দৃষ্টি দেয়। কার্যক্রম দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেন নারায়ণগঞ্জের মানবাধিকার কর্মী সহ সচেতন নাগরিকরা। মাননীয় প্রধান বিচারপতি বিষয়টায় যদি হস্তক্ষেপ করে তাহলে খুব তাড়াতাড়ি এটা শুনানি করা সম্ভব। বাংলাদেশের রায়ের প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতার একটি নজির, যে 7 খুনের মতো একটি ঐতিহাসিক হত্যাকাণ্ডের রায় কেন এতদিনে কার্যকর হয় নাই, এর পিছনে কারা নিহিত, কারা জড়িত, এটা আমরা জানতে চাই। নিউজ ডেস্ক, দেশ টিভি। বৈশ্বিক উষ্ণতা এমনিতেই পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে। তার উপর শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ের বনভূমিতে চলছে দুর্বৃত্তদের আগুন। এতে হুমকির মুখে পড়েছে বনভূমির জীববৈচিত্র্য। আগুন নেভাতেও হিমশিম খাচ্ছে জনবল নিয়ে সংকটে থাকা স্থানীয় বন বিভাগ। শেরপুর প্রতিনিধি রফিক মুজিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই পুড়ছে ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার রাংটিয়া রেঞ্জের গারো পাহাড় এলাকার বনাঞ্চল। এক শ্রেণী দুর্বৃত্ত ও বনভূমি দখলদার বনের ঝরা পাতায় আগুন ধরিয়ে দিচ্ছে। এতে মরা পাতার সাথে শালগজারি বাগানের ছোট চারা গাছ পোকামাকড় পুড়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় গাছের গোড়ালি। আগুন লাগানোর বিষয়ে আতঙ্কিত স্থানীয়রা। অনেকেই পাতা ঝরে থাকে, এগুলোর মধ্যে আগুন দিয়ে দেয়, কিন্তু এটা যে কত বড় ক্ষতি আমাদের বনের জন্য। এখানে ঔষধি গাছ থাকে, বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে, চারা গাছ থাকে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে বিলীন হয়ে যেতে পারে এই বনাঞ্চল, জানান স্থানীয় পরিবেশবাদী সংগঠন। এই গাছগুলি পোড়ানোর কারণে পরিবেশের বিপর্যয় ভবিষ্যতে এখন যে অবস্থা তার চেয়ে আরো অনেক গুণ বৃদ্ধি পাবে, যেটা আমরা এখনো বুঝতেছি না। এই গাছগুলি যারা পোড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তা না হলে জীববৈচিত্র্য হুমকির পাশাপাশি মানব জাতীয় হুমকির মাঝে আমরা পড়ব। লোকবল সংকটের কারণে ধরতে পারছে না দুর্বৃত্তদের। আগুন নেভাতেও হিমশিম খাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। যে আগুন নেভানোর জন্য আমাদের এখানে স্টাফও খুব স্বল্পতা। আমার গজনি বিটে প্রায় 4000 একর জমি। দেখা যায় এক জায়গায় আগুন লাগছে, খবর পাইতেছে আরেক জায়গায়, এরকম বিভিন্ন 3-4 জায়গায় আগুন লেগে যায়। যখন একটা নিভাইতে গেলে আরেকটা পুরো শেষ হয়ে যায়। পরিস্থিতিটা এইরকম আর কি। আর কিছু সংখ্যক গরু রাখাল আছে, উদ্দেশ্যমূলক এরা এই আগুন লাগাই দেয় পাহাড়ের মাঝে, যার জন্য এগুলি নিবানোর জন্য আমাদের পক্ষে খুবই দূর হয়ে পড়ে। রাংটিয়া রেঞ্জে প্রায় 9000 একর বনভূমির মধ্যে বেশিরভাগ জমিতে শালগজারি বাগান সহ নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছ রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তীব্র তাপদাহে পড়ছে দেশ, হিট অ্যালার্ট বাড়ল আরো 3 দিন। কাল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ প্রাথমিক, উষ্ণতা বাড়াচ্ছে কাজ ছেড়া ভবন। ওয়ার্ক পারমিট জমা দেওয়ার পরও ইতালি যেতে ইচ্ছুক 20,000 বাংলাদেশিকে ভিসা দিতে গড়িমসি, অভিযোগ দূতাবাস ও বিএসএস এর বিরুদ্ধে। এবং চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ, কাল ভোর 6টা থেকে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘন্টার ধর্মঘট ডেকেছে মালিক শ্রমিক ঐক্য পরিষদ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন দেশ.টিভি। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।